কপালে দৃঢ় বাজ পড়ল পড়ে। অবাক কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইব কই থেকে? পর মুহূর্তে কিছু ভেবেই পরের মুখে হাসি ফুটল। রূপা পাইব। মালা দিলেন এক দমক। এত কত কষ কেন? তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ডাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার ছয়ের মধ্যে তাইকা বাহির হবি না। জুম্মান রে নিয়ে এখন যা। তোর বাপে আর তার লোকজনে থাকলে তরে পাঠাইতাম না। এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখে গেল মালার মুখে, কিন্তু পরে বেজায় খুশি। অনেক দিন পর বাহিরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেলেন। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে বসে সুপারি কাটছে। পরি হাঁক ছাড়লো, ও বুড়ি। সুপারিটা রেখে পরির দিকে তাকালেন তিনি। পরি এই সাথে দেখে তিনি বুঝলেন যে আজকে পরি বাহিরে বের হইব। তিনি জিজ্ঞাসা করলেন, কই যাস? পরি বেঞ্চি কেটে বলল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে বলেও যাও না, কিন্তু দেশ বন্যার পানিতে বাইসা গেছে, তোমার কবর দেওয়ার জায়গা পামো কই? পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজান। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুন স্পর্শ করলে নীরবে গলে যাবে, জ্বলবে, পূর্বে ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘষে এই গ্রামের অবস্থান। যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহার সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত প্রতীকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি ভারী তারা, স্বচ্ছ নীলাম্বরের মেঘের বেলা, ঘাসে জমে থাকা শিশিরের কণা, রূপ বর্তাত কোকিলের মধুর কণ্ঠ, সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামের সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে গিয়েছে। এই গ্রামের সাথে সাথে আরো অনেক গ্রাম, গরিব অসহায় মানুষরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে বাসে কিংবা কলা গাছের বেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়কারী সর্বনাশা বন্যা। এরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে, আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছয়ের ভিতরে বসে আছে পরি। দুপাশে পদ্মা টেনে দিয়েছে এক মায়ের কড়া হুকুম, আর জুম্মান নৌকা বাইছে। পরি ছয়ের ভিতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানস? বইটা হাতে নৌকা ঘোরাতে ঘোরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকেই অসুখ হয়েছে, হের লাইগা আব্বা শহর থেকে ডাক্তার আনতেছে। তারাই আইব, তরে কইছে কেটা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মা কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে পরির টইটুম্বুর, কোনোটা বিল আর কোনোটা ক্ষেত বোঝাই মুশকিল। সুতো কাটা গুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সেই বিকেলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছাই রয়ে গেল। জুম্মানের কথায়, আপা আমাগর আরেকখান নৌকা আইতেছে এদিকে। কৌতূহলী হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় ঘেটা দেখতো। জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয় ওর মায়ের কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালোই লাগে না এরকম কাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য আদৌ কখনো সম্ভব হয় কি?
কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জড়সড় হয়ে বসেই রইল ছয়ের ভিতরে। সম্পান মাঝি ধার বাইছে, সাথে আরো দুজন মাঝিও আছেন। বিশাল কৃতির নৌকাখানি টেনে আনা একটুখানি কথা না, 3-4 জন মাঝি তো লাগবে। কাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও? খাড়াও দেখি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু। ডাক্তার আনছি শহর তেইকা, হ্যাগরে দিতে যাইতেছি। বিন্দু উকি দিল নৌকার ছয়ের ভিতর, তারপর বলল, ওই দিক দিয়ে যাও না মাঝি। সখারে দিয়ে আমারে খবর দিল পরিবানু আজ শাপলা বিলে আইসে, ওর লগে 2 খাটাইশও আইসে, গেলে ভালো হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরে আহার সময় পাইল না, অন্য দিক দিয়া গেলে অনেক ঘোরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হইব, এখন কি করে? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আই বিন্দু, তাহলে আমাকে কিছু কইব না। তুই পরীরে কইলি পরী শুনবো। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, হ, খালি তো আমারই পাও। পরী খবর দিছে, তাও যাইতে পারলাম না। চুলায় শাক সরাইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়ার অবধি। অগত্য যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরী তাকে বিলের পানিতে ছোবাবেই। বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বসে, পরীকে? বিন্দু কার ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া।